নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। জনমত সমীক্ষার পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। 14 বছর পর আপকি বার 400 পার করেই ব্রিটিশ জনগণের আদেশ নিয়ে ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি। টনি ব্লেয়ারের রেকর্ড ছাপিয়ে বিরোধীদের থেকে বিপুল ব্যবধান বজায় রেখেই 10 ডাউনিংয়ের দখল নিলেন কিয়ার স্টারমার। দলের পরাজয়ের দায় স্বীকার করে স্টারমারকে শুভেচ্ছা ভারতের জামাই ঋষি সুনাকের। নির্বাচনের আগেই ব্রিটেনের প্রাক নির্বাচনী সমীক্ষার পূর্বাভাস ছিল এবার আর ক্ষমতায় ফিরবে না কনজারভেটিভ বা রক্ষণশীলরা। কিয়ার স্টারমারের লেবার পার্টি পার্লামেন্টে 650টি আসনের মধ্যে 400 যে পার করবে সেই বার্তাই দিয়েছিল সমীক্ষা। 1997 সালে টনি ব্লেয়ারের রেকর্ড যে ভাঙতে পারেন স্টারমার, সেই ইঙ্গিত ছিল পূর্বাভাসে। সেই সমীক্ষাকে বাস্তবে পরিণত করে একচেটিয়া কনজারভেটিভদের পক্ষে থাকা ব্রিটিশরা এবার কার্যত টেমস নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে রক্ষণশীলদের। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা 650, ম্যাজিক ফিগার 326। ভারতে 400 গণ্ডি পার করার দাবি করে এককভাবে ম্যাজিক ফিগারও ছুঁতে পারেনি শাসক দল বিজেপি। সেখানে এককভাবেই 400 গণ্ডি পার করেছে ব্রিটেনের ভাবী শাসক দল লেবার পার্টি। স্বাভাবিকভাবেই খুশি ভাবী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজের কেন্দ্র থেকে 18,000-এরও বেশি ভোটে জিতে তৃপ্ত স্টারমারের বার্তা। জনতাই তাঁকে এই আসনে এনেছেন, এবার তা জনতাকে ফিরিয়ে দেওয়ার পালা। অন্যদিকে সমীক্ষায় কনজারভেটিভদের 100-র কম আসন দেওয়া হলেও তারা অবশ্য ততটা খারাপ ফল করেনি। 100 পার করতে সক্ষম হয়েছে কনজারভেটিভরা। নিজে জিতেও দলকে জেতাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। দলের পরাজয়ের নৈতিক দায় স্বীকারও করেছেন সুনাক। তিনি ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন লেবার নেতা স্টারমারকে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলেই জানিয়েছেন সুনাক। 1997 সালে টনি ব্লেয়ারের সময় লেবার পার্টির থেকে কনজারভেটিভরা 179 আসনের বেশি পিছিয়ে ছিল। এবার সেই ব্যবধানকে টপকে গেলেন স্টারমাররা। 14 বছর আগে ক্ষমতায় এসেছিল কনজারভেটিভরা। তাদের সিদ্ধান্তেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসেছে ব্রিটেন। তারপর থেকেই অর্থনৈতিক সমস্যায় ক্রমশ জড়িয়ে পড়েছে রাজাদের দেশ। রুশ ইউক্রেন যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়িয়ে রাশিয়া থেকে খনিজ জ্বালানি বন্ধ করে ব্রিটেন, যার ফলে দেশের ভেতরে মূল্যবৃদ্ধির চাপে পড়ে আম জনতা। প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে বৈষম্যও বাড়ে। জাতীয় স্বাস্থ্য পরিষেবা বা ন্যাশনাল হেলথ সার্ভিসে সরকারি বরাদ্দ কমানোর সিদ্ধান্তকে ভালো চোখে দেখেননি ব্রিটিশ জনগণ। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই কনজারভেটিভদের বিরুদ্ধে তৈরি হচ্ছিল জনমত, যার ইঙ্গিত মিলেছিল প্রাক নির্বাচনী সমীক্ষায়। আর সেই সমীক্ষায় শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়ে 10 ডাউনিংয়ে স্টারমারের শাসনের পথ প্রশস্ত করল। এবার রাজা চার্লসের কাছে গিয়ে পরাজয়ের কথা জানিয়ে পদত্যাগের বিষয়ে জানাবেন কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তারপর রাজা চার্লস জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন। দায়িত্বে এসেই অবশ্য নতুন প্রধানমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক পরিস্থিতির পুনরুদ্ধার। কোন পথে তিনি অর্থনীতির হাল ধরেন, নীতিগত কি পরিবর্তন করেন, জনমুখী কোনো নীতি নেন কিনা, সেদিকে নজর থাকবে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা অবশ্য এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তবে ভারতের জামাই ঋষি সুনাকের শাসন নিয়েও বিরূপ মন্তব্য করছেন না তারা। If the current political trends are anything to go about, and if they continue till the end of the polling day, I think Labour should come back with a resounding victory. Conservatives should lose. इस बार एग्जिट पोल के अकॉर्डिंग तो यही लगता है कि हाँ लेबर पार्टी आएगी, बट अकॉर्डिंग टू रिपोर्ट्स तो वही आने चाहिए। बट जो ऋषि सुनक हैं, इनको अभी थोड़ा सा जो सिस्टम इनका है कि महंगाई ज़्यादा है और यहाँ पे अभी जॉब्स नहीं है स्टूडेंट के लिए, और बहुत ज़्यादा स्ट्रगल करना पड़ रहा है, स्पॉन्सरशिप के लिए प्रॉब्लम्स आ रही हैं। तो उसके अकॉर्डिंग तो मतलब लेबर पार्टी आनी चाहिए। You see the cost of living crisis
It's horrible at the moment. People are stressed. People are paying taxes on taxes. And I think that's true that people should give labor a chance. So the cost of living can improve, or if we can see any improvement. সরকারে কনজারভেটিভদের পরিবর্তন হলেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে এখনই কোনো পরিবর্তন হবে না বলেই অভিমত কূটনৈতিক বিশেষজ্ঞদের। লেবার পার্টির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আগামী দিনেও ভালো হবে বলেই আশাবাদী নয়াদিল্লি। লেবার পার্টির নেতা হলেও কিয়ার স্টারমার খানিকটা দক্ষিণপন্থী বলেই ব্রিটিশ রাজনৈতিক মহলের অভিমত। ফলে অভিবাসন নীতি থেকে অন্যান্য বিষয় ভারত ব্রিটেন সম্পর্ক নতুন কোনো বাঁক নেয় কিনা সেদিকেও নজর থাকবে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফের প্রচারের আলো শুষে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার লোকসভায় নয়, শুক্রবার রাহুল শটান চলে গেলেন হাথরাসের ফুলরাই এবং আশেপাশের কয়েকটি গ্রামে। কথা বললেন পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে, আশ্বাস দিলেন পাশে থাকার। তার দাবি হতাহতদের বেশি করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং তা দিতে হবে খুব দ্রুত। তিনি বলেন এরা সকলেই গরিব, কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। बहुत परिवारों को नुकसान हुआ है, काफी लोगों की मृत्यु हुई है। तो अब की बात है, मैं इसको राजनीतिक प्रिज्म से नहीं कहना चाहता हूँ, मगर प्रशासन की कमी तो है जी, और गलतियां तो हुई हैं, तो ये पता लगाना चाहिए। और शायद सबसे जरूरी बात कि कॉम्पनसेशन सही मिलना चाहिए, क्योंकि ये गरीब परिवार है और मुश्किल का समय है इनके लिए, तो कॉम्पनसेशन ज़्यादा से ज़्यादा। और मैं यूपी के चीफ मिनिस्टर से विनती करता हूँ कि दिल खोल के कॉम्पनसेशन करें। परिवार वालों से मेरी पर्सनल बात हुई, उनके परिवार के बारे में, उनके बच्चों के बारे में, माता के बारे में, वो कैसे थे, क्या करते थे, तो वैसी बात हुई है। उन्होंने कहा कि प्रशासन की कमी है, उन्होंने कहा कि जो अरेंजमेंट वहाँ पुलिस का होना चाहिए था वो नहीं था। কয়েকদিন আগেই নতুন লোকসভার প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে প্রচারের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন রাহুল। টানা 1 ঘন্টা 42 মিনিটের দীর্ঘ ভাষণের ছত্রে ছত্রে রাহুল আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, বিজেপিকে। মোদী সহ ডজনখানেক কেন্দ্রীয় মন্ত্রী বারবার উঠে দাঁড়িয়ে বাধা দিয়েছেন রাহুলকে। তার বেশ কিছু মন্তব্য পরের দিন লোকসভার স্পিকার ওম বিড়লা কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন। তার প্রতিক্রিয়ায় রাহুল বলেন বাদ দিলেও কিছু যায় আসে না, সত্য সত্যই থেকে যায়, তাকে মুছে দেওয়া যায় না। লোকসভার অধিবেশন শেষ হয়ে গিয়েছে, এবার রাহুল গান্ধী শুরু করেছেন জনসংযোগ। বৃহস্পতিবার সকালে দিল্লির জিটিবি নগরে দিনমজুরদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের সঙ্গে কাজে লাগলেন কোদাল হাতে। এর আগেও রাহুল ভারত জোড়ো যাত্রার ফাঁকে ফাঁকে কখনো ট্রাক ড্রাইভার, কখনো আনাজ বিক্রেতা, আবার কখনো কাঠের মিস্ত্রিদের সঙ্গে গল্প করেছেন, তাদের জীবনের কথা শুনেছেন, তাদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন। শুক্রবার হাথরাসে গিয়ে তিনি পদপৃষ্ট হয়ে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তাকে দেখে বিভিন্ন গ্রামের লোকজন ছুটে আসেন। ঘটনার দিন অকুস্থলে থাকা অনেকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনান কংগ্রেস নেতাকে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ওই দুর্ঘটনার জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। কেন এখনো সেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ধরা পড়ল না, সেই প্রশ্ন করেন লোকসভার বিরোধী নেতা। মঙ্গলবার ফুলরাই গ্রামে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে 123 জনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার 6 জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতরা হলেন স্বেচ্ছাসেবক বা সেবাদার। তারাই পুলিশকে পাত্তা না দিয়ে সেদিন ভোলে বাবার অনুষ্ঠানে ভিড় সামলানোর দায়িত্বে ছিলেন। কিন্তু আজ পর্যন্ত সেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার টিকি ছুঁতে পারেনি পুলিশ। অথচ তিনি আইনজীবীর মাধ্যমে ঘটনার জন্য দুঃখ প্রকাশ
প্রকাশ করেছেন। তার দাবি ঘটনার সময় তিনি মাঠে ছিলেন না। টিকি ছোঁয়া তো দূরের কথা, তার নামে এফআইআরও হয়নি। মুখ্যমন্ত্রী বলেন যারা অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। তাই কার তা নিয়ে তদন্ত চলছে। রাজ্য পুলিশের আইজি শলভ মাথুর বলেন দরকারে বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তার বক্তব্যে স্পষ্ট বাবাকে ইচ্ছে করেই পুলিশ ধরছে না। রাহুলও সেই জায়গাতেই উত্তরপ্রদেশ সরকারকে বিঁধেছেন। দেশের বিরোধী নেতাদের মধ্যে রাহুলই প্রথম হাতরাসে গেলেন শুক্রবার। সমস্ত মিডিয়াও হুমড়ি খেয়ে পড়ল রাহুলের ওপর। বিজেপি নেতাদের রাগ হবে নাই বা কেন? এভাবে যদি একের পর এক ঘটনায় রাহুল সব প্রচারের আলো কেড়ে নেন, তাহলে তো বিজেপি বলবেই নাটক করছেন বিরোধী দলনেতা। এখনই বিজেপি নেতারা কিছু বলেননি রাহুলের হাতরাস সফর নিয়ে, কিন্তু বলতে কতক্ষণ? এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দিনের পর দিন জনচাপ বাড়ছে শহর তিলোত্তমায়। একদা ভিন রাজ্য থেকে কাজ খুঁজতে আসা বহু মানুষের স্থায়ী ঠিকানার নাম এখন কলকাতা। কাজের সন্ধানে কলকাতায় এসে ফিরে না যাওয়ার পেছনে যে শুধুই অধিক অর্থ আয় তা নয়, জীবন ধারণে কম অর্থ ব্যয়ও এর অন্যতম কারণ। আর সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক বেসরকারি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় ভারতের সবচেয়ে সস্তার শহরের তকমা পেয়েছে কল্লোলিনী কলকাতা। 30 টাকায় ডিম ভাত, ডাল ভাজা ফ্রি, সঙ্গে আবার লেবু লঙ্কা। পেট চুক্তির এহেন রসনা তৃপ্তি কেবল কলকাতাতেই মেলে, ভাবা যায়। আর এই সস্তা খ্যাটনের দৌলতেই হাজার হাজার দিন আনি দিন খাই মানুষের নিরাপদ আশ্রয় শহর তিলোত্তমা। এখানেই শেষ নয়, চোখ কপালে ওঠার মতো আরও এক বন্দোবস্ত রয়েছে কলকাতায়, যেখানে 30 টাকার খাওয়ারও ফেল মেরে যাবে অনায়াসে। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিন। এখানে 5 টাকায় মেলে ডিম ভাত। দুপুর দুপুর শাড়ি দিয়ে পথচারী থালা হাতে খিদে মেটায় মা ক্যান্টিনে। এ কোনো গল্প নয়, দিনের আলোর মতো সত্যি এবং জল জ্যান্ত সাক্ষী এই মহানগরী। 2021 সালের 15ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চালু হয় মা ক্যান্টিন। শুরুর সময় এর সংখ্যা ছিল 32, পরের বছর বেড়ে হয় 212, আর চলতি বছরে সেই সংখ্যাটাই 300 ছাড়িয়েছে। মূলত বাজার এলাকা ও হাসপাতালের সামনে মা ক্যান্টিনগুলো তৈরি করা হয়েছে। দোকানি, খদ্দের ও রোগীর পরিজনদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরে। সরকারি তথ্য বলছে ক্যান্টিন চালুর পর থেকে এ পর্যন্ত 5.5 কোটির মতো থালা বিক্রি হয়েছে গোটা কলকাতায়। স্বল্প খরচে সুষম আহার দানের এই উদ্যোগ নতুনভাবে চিনিয়েছে কল্লোলিনী তিলোত্তমাকে। এমন নজির দাবি করার হিম্মত নেই বোধহয় কোনো রাজ্যেরই। শুধু খাওয়া দাওয়াই বা কেন, বাড়ি ভাড়া থেকে পরিবহন খরচ, আনন্দ ফুর্তি থেকে নিত্যপণ্য মূল্য, মার্কিন বেসরকারি সংস্থার সমীক্ষার রিপোর্টে সবেতেই টেক্কা দিয়েছে কলকাতা। সংসার পিছু গড় আয়, জীবনযাত্রার মানও বেঁচে থাকার জন্য আবশ্যিক বিষয়গুলির ওপরে ভিত্তি করে দেশ বিদেশের নানা শহরের কস্ট অফ লিভিং এর তালিকা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বেসরকারি সংস্থাটি। তাতেই শোনা যায় কলকাতার। জীবন ধারণে খিদে পেট ভরানো ছাড়াও বাঁচার সূচক রয়েছে আরও। অন্ন, বস্ত্র ও বাসস্থানের মধ্যে প্রথমটা বাদ দিয়ে বাকি দুটো ক্ষেত্রেও এখনো যথেষ্ট সস্তা কলকাতা। আর মানুষের আয়ত্তের মধ্যে বলেই সকাল থেকে রাত পর্যন্ত খদ্দেরের ভিড়ে গমগম করে ফুটপাতের দোকানগুলো। কেবল কম টাকায় জামা কাপড় পাওয়া যায় বলেই ফুটপাতের রকমারি পসরাও টানে জনতাকে। অন্ন বস্ত্রের মতো কলকাতার বাসস্থান খরচও মধ্যবিত্তের নাগালে। গড়িয়াহাট ও বালিগঞ্জের মতো কয়েকটি এলাকা বাদ দিলে এখনো তুলনামূলক সস্তায় মেলে বাড়ি ভাড়া। এর বাইরেও বহু মানুষের আশ্রয় শহর কলকাতা, যাদের বাড়িও নেই, ভাড়া বাড়িও নেই। তবু ওরা আছে অফিস বাড়ির ছাদের অস্থায়ী আস্তানায়, কিংবা
পুরনো কোনো গৃহস্থ বাড়ির বদ্ধ চাতালে, আছে নিখরচায়, নিশ্চিন্তে নিরাপদে ওরাও কলকাতার নাগরিক, শহরের ভালো মন্দের সঙ্গী। মার্কিন বেসরকারি সংস্থার রিপোর্টে উঠে এসেছে আরও এক সস্তার শহর, পাকিস্তানের ইসলামাবাদ। বিশ্বের মধ্যে সবচেয়ে কম খরচে খেয়ে দিয়ে বেঁচে আছেন এই শহরের মানুষ। সমীক্ষা বলছে গোটা বিশ্বে জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি গাঁটের কুঁড়ি খসাতে হয় হংকংয়ে, দ্বিতীয় সিঙ্গাপুর ও তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিক, আর ভারতের সবচেয়ে দামি শহর মুম্বাই। তুলনায় অবশ্যই আনন্দের শহর কলকাতা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।